অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যার পরামর্শ এবং সমাধানের পথ বাতলে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালে শ্বাসকষ্ট, কারণ ও প্রতিরোধের উপায়। আমাদের সাথে আজ আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। দর্শক, আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে চাই। কিছুক্ষণ আগেই ভূমিকম্প হয়ে গেল, একটা বড় ভূমিকম্প, সবাই ভয় পেয়ে গিয়েছে শহরের। একটু জানতে চাই, অনেকের প্যানিক অ্যাটাক, মানে অনেকেই তো হার্ট অ্যাটাকও তো হতে পারে এই ভূমিকম্পে, তাৎক্ষণিকভাবে আসলে কি করণীয়? হ্যাঁ, ভূমিকম্প হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে একটি, এবং এটা অত্যন্ত মারাত্মক, কারণ জীবনের ঝুঁকি থাকে এখানে এবং জানমালের ক্ষয়ক্ষতির প্রচণ্ড সম্ভাবনা থাকে। তো এটা যাদের মধ্যে ধারণা আছে, ভূমিকম্প হলে ন্যাচারালি আমাদের মধ্যে একটা প্যানিক অ্যাটাক হয়, আপনি যেটা বললেন। প্যানিক অ্যাটাক অর্থাৎ আতঙ্কিত হয়ে যে ছোটাছুটি, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলে। যারা ইতিমধ্যেই হৃদরোগে আক্রান্ত, হৃদরোগে হৃদযন্ত্র দুর্বল, তাদের জন্য যেমন একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, একই সাথে যারা দীর্ঘদিন শ্বাসকাশে কষ্টে ভোগে, তাদের আমরা বলে থাকি যে বিভিন্ন ক্ষেত্র তাদেরকে ট্রিগার করে। যেমন ধুলাবালি, আবহাওয়াগত পরিবর্তন যেমন ট্রিগার হিসাবে কাজ করে, একই সাথে আতঙ্কিত হয়ে যাওয়া অর্থাৎ মানসিকভাবে হঠাৎ ভেঙে পড়াটা কিন্তু একটা ট্রিগার হিসাবে কাজ করে। যারা শ্বাসকষ্টের রোগী, সিওপিডি, অ্যাসমা, তাদের ক্ষেত্রে এই ধরনের আতঙ্ক শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। আচ্ছা, যারা হসপিটালে যারা পেশেন্ট ভর্তি থাকে, তারা তো আর দৌড়ে বাইরে যেতে পারে না। সেই ক্ষেত্রে আসলে মানুষ তাৎক্ষণিকভাবে কি করতে পারে? শক্ত জায়গা নিচে অবস্থান নেবে, ব্যাপারটা তো এমনই। যারা পেশেন্ট, বিষয়টা হলো এই ধরনের ভূমিকম্প সম্বন্ধে সতর্কতা আমাদের প্রায়শই জানতে হয়, জানাতে হয়। তো বিষয়টা এমন যে হঠাৎ করেই ভূমিকম্প হয়, এবং ভূমিকম্প এমন একটা জিনিস যেখানে কিন্তু পূর্বাভাস থাকে না। একদমই। ঝড়ের ক্ষেত্রে, আপনি টাইফুনের ক্ষেত্রে যে পূর্বাভাস থাকে, এই ভূমিকম্পের পূর্বাভাস থাকে না। অর্থাৎ তাৎক্ষণিকভাবে এরকম যখন ঘটনা ঘটে যায়, তখন অনেক জানমালের ক্ষতির সম্ভাবনা থাকে। এই বিবেচনায় যে সতর্কতাগুলো অবলম্বন করা উচিত, প্রথমত হচ্ছে মানসিকভাবে দৃঢ় থেকে একটা অবস্থান নেওয়া। আমরা বলি যে যতদূর সম্ভব একটা নিরাপদ স্থানে চলে আসা। যারা রাস্তার কাছে বা খোলা জায়গার কাছে আছেন, তারা দ্রুত খোলা জায়গায় চলে আসবেন। একই সাথে বিল্ডিংয়ের মধ্যে অনেকেরই অবস্থান থাকে, যেমন আমরা এখন স্টুডিওতে প্রোগ্রাম করছি, এরকম একটা অবস্থানের সময় আমরা সাধারণত চেষ্টা করব কোনো বিম বা কোনো একটা নিরাপদ জায়গা বিল্ডিংয়ের মধ্যেই অবস্থান নেওয়ার। আরেকটি বিষয় হচ্ছে, এই সময় কোনো ইলেকট্রিক ডিভাইসে আমরা অংশ নিব না, যেমন লিফটে চড়বো না, আমরা সিঁড়ির পথ অবলম্বন করব। আর যতটুকু সম্ভব সৃষ্টিকর্তাকে ডাকতে হবে, এবং একই সাথে নিজের নিরাপত্তার জন্য একটা অবস্থান নেওয়ার চেষ্টা করতে হবে। এর বাইরে আসলে তেমন কিছু নাই। আমি একটু শেষ প্রশ্ন করতে চাই। অনেকে ট্রমার মধ্যে পড়ে যায়, আমার সহকর্মীরাও এখনো অনেকেই মানসিক একটা ট্রমার মধ্যে আছে, যে যখন ভবনটা কেঁপে ওঠে সিঁড়ি দিয়ে নামার সময়, এখনো তারা স্বাভাবিক হতে পারছে না। এই বিষয়টা আসলে কিভাবে কাটাবে এখন? এটা একটা সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য। এরকম একটা ঘটনা আমাদেরকে ট্রমার মধ্যে ফেলে দেয়। এই ট্রমাটা ইমিডিয়েট একটা ট্রমা থাকে, আফটার ইফেক্ট থাকে। ইমিডিয়েট যেটা থাকে সেটা তো আমরা আতঙ্কিত হয়ে ছুটাছুটি করছি, বাঁচার জন্য চেষ্টা করছি, এটি একটি। আর পরবর্তীতে আমরা জানি যে একটা এই ধরনের আর্থকোয়েক যখন হয়, ভূমিকম্প, আফটার শক বলে একটা কথা আছে, আবারও হওয়ার সম্ভাবনা থাকে। তো সেরকম একটা বিষয় বিবেচনায় থাকলে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসার ক্ষেত্রে এই ট্রমা কিন্তু আমাদেরকে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত করে এবং আতঙ্কিত রাখে। তো সব কথার শেষ কথা হলো, এই ধরনের প্রাকৃতিক বিপর্যয় বহুকাল ধরেই ঘটে এসছে, আমাদেরকে আসলে সাবধান হতে হবে। এটা আমাদের জন্য একটা সতর্কবার্তা, এবং আমরা জানি যে এই সতর্কবার্তাকে এখনই শুধু অনুভব করা আমাদের ঠিক নয়। আগামী দিনের সকল কিছুকে সঠিক সুন্দর রাখার জন্য যে ধরনের পরিকল্পনা, মানসিক প্রস্তুতি এবং সরকারিভাবে প্রস্তুতি, মানুষের মধ্যে বোঝাপড়ার প্রস্তুতি, এগুলো আসলে আমাদের নেওয়া উচিত। আমরা যেন ভুলে না যাই যে এবারই শেষ। আমাদের জানতে হবে যে আগামীতেও বহু ভূমিকম্প, বহু ধরনের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা যেন সহনশীল থেকে নিজেদেরকে দৃঢ় রেখে, মনোবল শক্ত রেখে সামনের দিনগুলো মোকাবেলা করতে পারি। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্যার। আমরা একটু তাহলে শ্বাসকষ্ট নিয়ে কথা বলতে চাই এখন। যে শীতকাল এলেই দেখা যায় যে মানুষের শ্বাসকষ্ট বেড়ে যায়।
বিশেষ করে যারা অ্যাজমা সিওপিডির পেশেন্ট তাদের তো আছেই, এমনি নর্মালি হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে যায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার আসলে কারণগুলো কি কি থাকতে পারে? আপনি যদি শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণের সাথে শীতকালকে সংশ্লেষ ঘটান, তাহলে শীতকালকে আমরা যদি ঋতুর একটি ঋতু হিসেবে বিবেচনা করি, আমরা জানি এই সময় তাপমাত্রা কমে যায়, আমরা ধুলাবালি বেশি পাই কারণ শুষ্ক সিজন, সেই ক্ষেত্রে ধূলিকণা, ধুলাবালি এবং সেই ক্ষেত্রে ঠান্ডা, এগুলো কিন্তু অ্যাসমা, সিওপিডি সহ যে সমস্ত শ্বাসকষ্ট রোগ আছে তাদের একটা ট্রিগার হিসেবে কাজ করে। অর্থাৎ আবহাওয়াগত পরিবর্তন, বায়ুমণ্ডলের যে বায়ুর যে পরিবর্তন কম্পোজিশনের, সেটা এই জিনিসগুলো কিন্তু ট্রিগার হিসেবে কাজ করাতে যারা শ্বাসকষ্টের রোগী আছেন তাদের ট্রিগার্ড হয়ে এক্সাজারবেশন হতে পারে। আরেকটি কথা আমরা জানি যে আমাদের প্রকৃতিতেই ভাইরাস থাকে, ভাইরাসের বিভিন্ন সিজন থাকে। আমরা জানি যে শীতকালীন কিছু ভাইরাস থাকে, প্রায়শই দেখবেন আপনি মানুষের ঠান্ডা, সর্দি ইত্যাদি লাগছে। এই ধরনের ভাইরাসগুলো যেহেতু আমাদের ঊর্ধ্ব শ্বাসনালীতে অবস্থান নেয় প্রথমত, এগুলো কিন্তু সাধারণ মানুষকে যেমন কাশিতে ভোগায়, সর্দিতে ভোগায়, যাদের শ্বাসকষ্ট, অ্যাসমা বা সিওপিডি এগুলো আছে তাদের কিন্তু এক্সাজারবেশন বা শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আমার একটা জিনিস মানে কৌতূহল, যে এটা কি এক এক জায়গার জলবায়ুর কারণে এক এক মানুষের মানে সেই অঞ্চলের মানুষের অসুখ বিসুখও এক এক রকম হতে পারে? যেমন বাংলাদেশ কিংবা এই ভারতের কথা যদি বলি, আমাদের হচ্ছে আর্দ্রতা জলবায়ু অন্যরকম, আবার ইউরোপ কিংবা আমেরিকার কথা যদি বলি তাদের জলবায়ু অন্যরকম। মানে শ্বাসকষ্টের ব্যাপারটা, সিওপিডি কিংবা তাদের অ্যাজমা রয়েছে, সব মানুষের কি একই রকমভাবে হয়? জলবায়ুর ক্ষেত্রে প্রভাব ফেলে কি? হ্যাঁ, আমরা একটা জানি যে ভৌগোলিক পরিবর্তন আর আবহাওয়াগত পরিবর্তন কিন্তু একই সাথে ঘটে। অর্থাৎ ভূগোলের এক অংশে আমরা আমরা অবস্থান করছি, আমাদের একটা রিজিওনাল একটা বন্ডেজ আছে, আমাদের আবহাওয়াগত পরিবর্তন অনেকটা একই রকম এবং আবহাওয়ার যে বায়ুমানের মাত্রা, বায়ুমান, সেটাও প্রায় একই রকম, যার জন্য এই অঞ্চলের মানুষগুলো একরকমভাবে ভোগে। এই অ্যাসমা বা সিওপিডি সারা পৃথিবীতেই আছে, কিন্তু সেই ট্রিগারগুলো অনেক উন্নত বিশ্বে পশ্চিমা দিকে আবার অন্যরকম হয়। তবে আরেকটা কথাও জানতে হবে, যেমন আপনি যদি অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশের কথা বলেন, সেখানে পরাগায়নের কিছু ঋতু আছে, যেখানে পরাগায়নের সময় তখন কিন্তু হেই ফিভার বা শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনার কথা ধরে যদি আমি বলি, তাহলে ঋতুগত পরিবর্তন, ভৌগোলিক পরিবর্তন বা ভিন্নতা এই ধরনের রোগের রোগীদেরকে ভিন্নভাবে ভোগায়। আচ্ছা, এটা কি শুধুমাত্র অ্যাজমা কিংবা সিওপিডির জন্যই কি মানুষ শ্বাসকষ্টে ভোগে, নাকি যে কোনো মানুষ যে কোনো সময় শ্বাসকষ্টে ভুগতে পারে ঋতু পরিবর্তনের কারণে? যেমন আজকে হয়তো আমার কোনো অ্যাজমা সিওপিডি নেই, দেখা ধুলোবালিতে থাকার কারণে আমার রাতে হালকা শ্বাসকষ্ট হচ্ছে, শীত লাগার কারণে, ঠান্ডা লাগার কারণে শ্বাসকষ্ট হচ্ছে, এমন কি হতে পারে? হ্যাঁ, আপনার এই প্রশ্নটার দুটো দিক আছে। একটা হচ্ছে শ্বাসকষ্টর কারণ কি শুধু অ্যাজমা সিওপিডি? আমার সরাসরি উত্তর হচ্ছে অ্যাজমা সিওপিডি ছাড়াও হাজার কারণ আছে যেখানে শ্বাসকষ্ট থাকতে পারে। তো সেই কথায় আমরা না গেলাম। আরেকটি কথা যেটা আসছে, কারো অ্যাজমাও নাই, সিওপিডি নাই, বা আগে থাকতে জানা কোনো শ্বাসরোগ নাই, তার কি শ্বাসের সমস্যা হতে পারে কিনা? ট্রানজিয়েন্ট টাইমের জন্য, স্বল্প সময়ের জন্য দূষণ বা বিভিন্ন ভাইরাস আক্রমণের কারণে কারো জীবনে অ্যাজমা বা সিওপিডি না থাকা সত্ত্বেও তাদের কিন্তু শ্বাসকষ্ট অল্প সময়ের জন্য হতে পারে। সেই ক্ষেত্রে বায়ুমান একটা বিশেষ বিষয়। আরেকটি হচ্ছে বায়ুর দূষণ যদি মাত্রাতিরিক্ত হয়ে যায়, তখন অ্যাজমা সিওপিডির রোগী ছাড়াও সাধারণ স্বাস্থ্যবান মানুষেরও সাময়িক সময়ের জন্য শ্বাসকষ্ট হতে পারে। স্যার, আরেকটা বিষয়, যে বাচ্চাদের এই ক্ষেত্রে, বাচ্চারা কিন্তু বিশেষ করে যারা কথা বলছে, একেবারে ছোট বাচ্চা, তাদের অনেকে শ্বাসকষ্ট হয় শীতকাল এলে। দেখা যায় যে অনেক সময় মা বাবা গরম কাপড়ে পেঁচিয়ে রাখে, ঘেমে যায়, আবার বুঝতে পারে না আসলে কখন ঠান্ডা লাগবে, কখন বাচ্চার গরম লাগবে। এই বাচ্চার শ্বাসকষ্ট হলে আসলে তখন কি করণীয়? হ্যাঁ, বাচ্চাদের বিষয়টা দুটো ক্ষেত্রে ভিন্ন। একটা হচ্ছে তাদের অনুভূতির প্রকাশ করার ক্ষমতা থাকে না, বা সে কি কষ্টে আছে সেটা বলতে পারে না, এটা একটা বিষয়। আর একটা হলো আমাদের জন্মের পরেও ফুসফুস বা শ্বাসযন্ত্রের কিন্তু ডেভেলপমেন্ট চলমান থাকে একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত। আরেকটি বিষয় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের ক্ষেত্রে কম থাকে। আপনি দেখবেন প্রায় সকল বাচ্চাই কোনো না কোনোভাবে শ্বাসকষ্টে ভোগে। তো একটা খুব কমন শ্বাসকষ্টের কারণ, এখানে শিশু বিশেষজ্ঞ থাকলে আরও সুন্দরভাবে বলতে পারতেন, কিন্তু তারপরেও আমি বলবো ব্রঙ্কিওলাইটিস বলে একটা অসুখ আছে, যেটা আমার শিশু বাচ্চাদের ক্ষেত্রে হয়। সেটা হলেও শ্বাসকষ্ট হয়, কিন্তু সেই শ্বাসকষ্ট সাময়িক, উপযুক্ত টার্গেটেড যদি আমরা ম্যানেজ করি তাহলে এটা ওভারকাম হয়ে যায়, সেটা কিন্তু অ্যাজমা নয়। আর একটা হচ্ছে শিশুকালীন অ্যাজমা বা চাইল্ডহুড অ্যাজমা, সেই ক্ষেত্রেও শ্বাসকষ্টে ভোগে। আর শিশুকালীন অবস্থায় যেহেতু ব্রঙ্কোনেমোনিয়া, নেমোনিয়া অথবা ব্রঙ্কোলাইটিস হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে বড়দের তুলনায়,
তো সেটাও যখন ঘটে তখন শ্বাসকষ্ট হতে পারে। আরেকটি শ্বাসকষ্ট শিশুদের ক্ষেত্রে বলতে গেলে আমি বলবো, শিশুদের প্রায়শই ঠান্ডা লেগে নাকটা বন্ধ হয়ে যায়। এই ধরনের অ্যালার্জিক রাইনাইটিস বলেন অথবা নাক বন্ধ হয়ে যাওয়া বলেন, সেখানেও কিন্তু শ্বাসকষ্টের মতো এক ধরনের উপসর্গ হয়, সেটাও শ্বাসকষ্টের একটি অংশ। এছাড়া শিশুরা যেহেতু তার অবস্থা বা সমস্যা বলতে পারে না, তাদের মধ্যে অনেক কোঅর্ডিনেশনের অভাব হয়। অনেক সময় শ্বাসনালীতে, আপনার এখানেও অনুষ্ঠান হয়েছে, শ্বাসনালীতে হঠাৎ করে কোনো কিছু যদি ভুলবশত বা অ্যাক্সিডেন্টালি চলে যায়, ইনহেল করে ফেলে, সেই ক্ষেত্রেও এক ধরনের শ্বাসকষ্ট হয়। বহুমাত্রিক সমস্যা আছে যেখানে শিশুদের শ্বাসকষ্ট। আমরা সমাধান নিয়ে আলোচনা করতে চাই, একটা বিরতিতে আমাদের যেতে হবে। বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই কথা বলবো। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। আজ আলোচনার বিষয় শীতকালে শ্বাসকষ্ট কারণ ও প্রতিরোধের উপায়। আমাদের সাথে আছেন বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আব্দুস শাকুর খান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। একটু ভূমিকম্প নিয়ে আমার আরও একটি প্রশ্ন ছিল, তারপর আবারও শ্বাসকষ্টে আসতে চাই। অনেকে সিঁড়ি দিয়ে নামার সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অনেকে আহত হন। এই সময় আসলে যারা আহত হন তাদের মধ্যে তো একটা মানসিক ট্রমা থাকে, পাশাপাশি আহত হওয়ার বিষয়টি থাকে, করণীয়টা আসলে কি? না, আসল কথা হচ্ছে এটা কিন্তু তাৎক্ষণিক একটা মানসিক প্রতিক্রিয়া থেকে এটা হয়। এটাকে আপনি ঠিক কন্ট্রোল করতে পারবেন না। সবাই প্যানিক থাকে, একসাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা চলে। আমি বলবো যতটুকু সাবধানতার সাথে নামা যায়, কিন্তু তত সত্ত্বেও এটা ঘটনা ঘটতেই পারে। যদি ঘটনা ঘটেই যায়, আমাদের কিছু কিছু ঘটনা আছে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া। মানসিক ট্রমা যেটা আছে সেটা মানসিক শক্তি বৃদ্ধির জন্য একটা কাউন্সেলিং প্রোগ্রাম এন্ড আদার্স থাকতে পারে। আর যেটা আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন ওই হুড়োহুড়ি করে নামতে যেয়ে, তার জন্য পরবর্তীতে চিকিৎসার ব্যবস্থাটা যত ত্বরিত করা যায় সেটা আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। সবচেয়ে বড় কথা কি জানেন? বড় কথা হলো এই ধরনের ভূমিকম্প এসে গেল, সামনে আসবে, এটাই স্বাভাবিক। এই বিষয়টাকে ধরে নিয়ে আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক প্ল্যান থাকা উচিত। ডেভেলপমেন্টের মধ্যে সেটা ট্রমা হলে কোথায় যাবে, কিভাবে উদ্ধার হবে, কিভাবে আঘাতপ্রাপ্তরা চিকিৎসা পাবে, এগুলো সব কিন্তু আমাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে থাকা উচিত। আমি মনে করি যে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, পিছনে তাকাবো না, সামনের দিকে এগুলোকে চিন্তায় রেখে আমরা সামনে আগাবো। সেভাবে পরিকল্পনা নেওয়া উচিত সরকারের। আমরা শ্বাসকষ্ট নিয়ে কথা বলছিলাম, একটু সমাধানের বিষয়ে আসতে চাই। আমরা তো নানা কারণ জানলাম, যে এই যে ধুলোবালি, শীতের সময় ধুলোবালি বেড়ে যায়। শীতকালটা খুবই চমৎকার, সবাই উপভোগ করে, বাট এই যে ধুলোবালি বাড়ার কারণে অনেকের শ্বাসকষ্ট, নানা ধরনের রোগ হয়। তো এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? একটা বিষয়, যে জিনিসগুলো আমরা জানি যে কখন কোন সমস্যাগুলো হয়, এই জানাটাই আমাদের কিন্তু একটা মেসেজ দেয় যে আমাদের সতর্ক থাকতে হবে। এখন সম্ভব কিভাবে? আমরা শীতকালীন যে ঋতু পরিবর্তনটা বাহিরে হয় সেটার উপর আমাদের সরাসরি হাত খুব একটা নাই, কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেকেই আমার জীবনযাত্রাটা এমনভাবে সাজাই, কোনো না কোনোভাবে আমার বাসার মধ্যে অবস্থানটা কিন্তু দীর্ঘ সময়। অর্থাৎ প্রথমেই হচ্ছে অন্দরের আবহাওয়া, অর্থাৎ বাড়ির মধ্যের যে পরিবেশটাকে পরিচ্ছন্ন, পরিষ্কার ইত্যাদি রাখার চেষ্টা করব, যাতে আলো বাতাসও থাকে। দ্বিতীয়ত হলো, যারা ইতিমধ্যেই জানেন যে তার শ্বাসকষ্ট জাতীয় রোগগুলো আছে, তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে পরিত্রাণের দুটো উপায় আছে। একটা হচ্ছে তারা তো নিশ্চয়ই কোনো না কোনো চিকিৎসালয় বা চিকিৎসকের পরামর্শ নেন, সেই পরামর্শ মোতাবেক তাদের ওষুধগুলো ঠিকমতো চালানো উচিত। দ্বিতীয় হলো, আমরা জানি যে আমাদের এই ধরনের রোগের ক্ষেত্রে যে প্রাদুর্ভাব ভিত্তিক আমাদের দেশেও প্ল্যানিং আছে যে ভ্যাকসিন নেওয়া, অর্থাৎ বছরে যে ভ্যাকসিনগুলো আছে, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেই ভ্যাকসিনগুলো যদি যথাসময়ে নিয়ে রাখি, তাহলে এই সময়ের ভাইরাস কর্তৃক আক্রমণ হওয়ার যে সম্ভাবনা থাকে সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যায়। আরেকটি বিষয় হলো কি করলে কি করতে হয়। আমরা বিশেষ করে অ্যাসমা সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে একটা বড় প্ল্যান দিয়ে থাকি, সেটা হচ্ছে হোম ম্যানেজমেন্ট প্ল্যান। অর্থাৎ সেই ক্ষেত্রে সে কিন্তু জানবে যে এই ঋতুগত পরিবর্তনের সময় তার সমস্যাগুলো হতে পারে। যখন আগাম জানা থাকবে, তখন তার কাছে নেবুলাইজার মেশিন থাকে বা কিছু প্রয়োজনীয় এমার্জেন্সি মেডিসিন থাকে। আমাদের বলা থাকে যে এই সময় আপনি যদি সামান্যতম এই ধরনের প্রাদুর্ভাব দেখেন বা উপসর্গ দেখেন, তাহলে আপনি প্রাথমিকভাবে বাসায় যেটা নেওয়া সেটা নেবেন। এরপরে যেটা সমস্যার সমাধান হবে না, সেটার জন্য তো হাসপাতাল অথবা চিকিৎসালয় আছেই। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকের একটু ধুলোবালি হলে অনেকের হাঁচি আসে বারবার। আবার ইনহেলারের বিষয়ে আসতে চাই, যে অনেকেই যাদের হচ্ছে আজমার প্রবলেম আছে, তারা সবসময় ইনহেলার নিয়ে ঘোরে। তো ইনহেলার সাথে যদি না থাকে, কিংবা এই যে হঠাৎ করে হাঁচি হলে আসলে তাৎক্ষণিকভাবে
করণীয়টা কি আসলে? না দেখেন, একটা দুটো দিক আছে। একটা বললেন আপনি হাঁচি তো একটা স্বাভাবিক একটা ডিফেন্স, কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু বিষয়। সেটা যদি কারো উপর্যুপরি হয় তার তো অনেক সময় ধুলোবালির কারণেও হয়। আমরা চেষ্টা করব ধুলাবালি যেখানে আছে সেখানে যতটা সম্ভব মাস্ক ব্যবহার করব, অথবা বিশেষ বিশেষ জায়গায় গেলে রুমাল ব্যবহার করে ধুলাবালি থেকে বাঁচার চেষ্টা করব। এরপরও যদি হাঁচি হয় তাৎক্ষণিক কিছু করার নাই, তাৎক্ষণিক নিজেকে রক্ষা করা এবং তার জন্য নির্ধারিত ওষুধটা গ্রহণ করা। আরেকটা হলো ইনহেলার নিয়ে ঘোরা। এটা আমরা অ্যাজমা সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে বলি যে এটা হচ্ছে আপনার নিয়মিত ঔষধ, আর এটা হচ্ছে যখন প্রয়োজন হয় তখন নেবেন। তো যে সমস্ত ইনহেলারগুলো বলা থাকে, যেটা বিশেষ করে যে আপনার সমস্যা হলে ব্যবহার করবেন, সেটা সাথেই ক্যারি করা উচিত, অফিসে রাখা উচিত। অর্থাৎ এই ধরনের সমস্যা হলে সেই পাফটা, যে পাফটা বলা আছে যখন শ্বাসকষ্ট অনুভব করবেন তখন নেবেন, সেটা গ্রহণ করা। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে ইনহেলার, হাঁচি সবগুলো বিষয়ে আমাদের চলে আসছে। আমরা একটু বাচ্চাদের বিষয়ে আসতে চাই। সে সময় বাচ্চাদের বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এই সচেতনতা আসলে বাবা মা কিভাবে নিবে? ঋতু পরিবর্তনের সাথে সাথে বাবা মারা তো আসলে বাচ্চাদের বিষয়টা বুঝতে পারে না, বাচ্চারা তো কথা বলতে পারে না। এইটা প্রকৃতি বা প্রাকৃতিকভাবে অনেক কিছুই জানা যায়। আর একটা হলো শিক্ষা দীক্ষার মাধ্যমে বা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের মাধ্যমে। আমি একটু আগে বলছিলাম যে আমরা যারা বড় তারা তো নিজের সমস্যা বা সুবিধা বুঝে আমরা কাপড় পরিধান করি, বাহিরে গেলে সাবধানতা অবলম্বন করি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভিন্নতা হচ্ছে সে তো প্রকাশ করতে পারে না। সেই ক্ষেত্রে তাদের অভিভাবক, বিশেষ করে পিতামাতা, তাদের মধ্যে কিন্তু এই ধরনের জ্ঞান থাকে যে শীতের সময় কী ধরনের পোশাক আশাক পরাবেন এবং কী ধরনের শীত থেকে বাঁচার জন্য পরিধান করবে কাপড়, সেটা যেমন থাকে। একই সাথে বাহিরে ধুলাবালি ইত্যাদিতে যাওয়া থেকে এটা তো আর বন্ধ করা যাবে না, একটু সতর্ক থাকা, এবং তার যদি কোনো উপসর্গ দেখা দেয় সেই ক্ষেত্রে নির্দেশিত পথেই চলতে হবে, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবে। আরেকটি কথা বলতেই হয়, সেটা হলো যে স্বাস্থ্য শিক্ষা। আমাদের উচিত যে আমাদের এই ধরনের প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা এইটা জনগণের মধ্যে ডেসিমিনেট করা। এটার গুরু দায়িত্ব যেমন আমাদের আছে, এটাকে ডেসিমিনেট করার দায়িত্ব কিন্তু আপনাদের আছে। অর্থাৎ আমরা জানি প্রচারণার কোনো বিকল্প কিছু হতে পারে না। অর্থাৎ এই ধরনের স্বাস্থ্য কথা, স্বাস্থ্য শিক্ষা আমাদের শিক্ষালয়ে থাকা উচিত, আমাদের চিকিৎসকদের থেকে পেশেন্টদেরকে জানানো উচিত। একই সাথে আপনাদের গণমাধ্যমের মাধ্যমেও আমরা জাতিকে এই ব্যাপারে সতর্ক করতে পারি, যাতে করে প্রত্যেক নাগরিক তার স্বাস্থ্য শিক্ষা জেনে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করবে। নিশ্চয়ই। আমি একটু বায়ুমানের বিষয়ে আসতে চাই। মানে আমরা যখন বাতাসের আর্দ্রতা, এটা নির্ভর করে শ্বাসকষ্ট কিংবা হচ্ছে আমাদের নিঃশ্বাসের ক্ষেত্রে? হ্যাঁ, আমরা জানি যে স্ট্যান্ডার্ড একটা বায়ুমান আছে, যেখানে আমরা জানবো যে দূষণের পরিমাণ, আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে আমরা বলি 50-এর নিচে থাকাটা উত্তম, সর্বোচ্চ 100-র মধ্যে থাকতে হবে। এই মানটা যখন বেশি হয়ে যায় তখন স্বাস্থ্য ঝুঁকি থাকে। তো এটা আরেকটা বলেন আর্দ্রতা বলেন বা শুষ্কতা বলেন, যেভাবেই বলেন, এটা কিন্তু আমাদের এয়ারওয়ে, আমাদের শ্বাসনালীর কিন্তু কিছু সহন ক্ষমতা আছে, সে এই পর্যন্ত সহন করতে পারে। কিন্তু এটার যদি বেশি মাত্রায় ফ্ল্যাকচুয়েশন হয় তখন শরীর কিন্তু এমন মহাশয় না যে সব কিছুকে সহ্য করে নেবে। সেই ক্ষেত্রে শ্বাসতন্ত্রের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হবে এবং সমস্যা দেখা দেবে। আমরা মনে করি যে বায়ুমান স্ট্যান্ডার্ড থাকতে হলে দূষণ পরিমিত থাকতে হবে এবং আর্দ্রতা, শুষ্কতা যেভাবেই বলেন সেটাও পরিমিত থাকতে হবে। আমার জানার জন্য শুধু স্যার, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে যারা পাহাড়ে যায়, মানে সমতল থেকে পাহাড়ে গেলে তাদের শ্বাসকষ্ট হয়, মানে হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণ কি পাহাড়ে? এটা আমরা জানি যে অক্সিজেনের মাত্রা, মান না বলে মাত্রা বলবো, আমরা ভূপৃষ্ঠে এক ধরনের মাত্রা থাকে, আমরা যত উপরে যাব অক্সিজেনের মাত্রা কমে যায়। আর অক্সিজেন হচ্ছে শরীরের এমন একটি প্রয়োজনীয় অংশ যেটা আমরা গ্রহণ করে আমরা টিস্যুগুলোকে সজীব রাখি। ন্যাচারালি যখন আমরা অনেক উপরে চলে যাই, পাহাড়ে যাই অথবা উচ্চ কোনো দেশে যাই, ওই সময় কিন্তু খেলতে গেলে বা পরিশ্রম করতে গেলে অক্সিজেনের তারতম্যের কারণেই আসলে সে সময় মূল কথাটা হচ্ছে অক্সিজেনের তারতম্যের কারণেই ওখানে শ্বাসকষ্ট। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন।